সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে। তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি রেদওয়ান আহমেদ এবং আমার সাথে আছেন একজন তরুণ রাজনীতিবিদ যিনি একাধারে রাজনীতি করেন, সেই সাথে উনি চিকিৎসক এবং সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেও যুক্ত রয়েছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন তাজনুভা জাবিন। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো। আমরা রাজনীতি, চিকিৎসা, সাংস্কৃতিক অঙ্গন, মানে আপনি অনেক গুণে গুণান্বিত। একটু রাজনীতি নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই, যে রাজনীতিতে আসলে আসা কিভাবে? রাজনীতিতে জুলাইয়ের পরেই, জুলাইয়ের অংশগ্রহণ বা জুলাইয়ের সময় আমার কথা বলা, সরকারি স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলা, জুলাইয়ে রাজপথে স্লোগান দেওয়া, মিছিলে অংশ নেওয়া, এগুলো সব আমার একদম প্রথম। এর আগে আমার মানে শিক্ষা জীবনে স্কুল, কলেজ, মেডিকেলে আমি কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, বা আমার কর্মজীবনও আমার দীর্ঘ প্রায় 15.5 বছরের মতো কর্মজীবন, সেখানেও আমি কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। তার মানে জুলাইকে কেন্দ্র করেই আপনার রাজনীতিতে আসা। এবং কিন্তু যখন আমি জুলাইয়ে অংশ নেই বা জুলাইয়ে যখন খুব অ্যাক্টিভলি কথাবার্তা বলছিলাম বা রাজপথে যাচ্ছিলাম, তখন কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে আমি রাজনীতিতে পরবর্তীতে সক্রিয় হব। আপনাদের আসলে যে এই যে তারুণ্যের রাজনীতি, এই জুলাইয়ের পরে তো তরুণরা রাজনীতিতে খুব জাতীয় পর্যায়ে সম্পৃক্ত হলো এবং একটা জোয়ার হলো যে আমরা নতুন কিছু করব। একটা বাংলাদেশে দীর্ঘদিন একটা দ্বিদলীয় ধারা চলে আসছে, সেটার বাইরে গিয়ে ব্যতিক্রম একটা শক্তি এই জুলাই থেকে একটা বের হবে, এবং সেটার অংশ হিসেবেই আসলে মানে কেন রাজনীতিতে অংশ নিব না, ওরকম একটা আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানে এই রাজনৈতিক আকাঙ্ক্ষাটা আসলে জুলাইয়ের মাধ্যমেই তৈরি হয়েছে আমার মধ্যে। জুলাইয়ের মাধ্যমেই রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পাশাপাশি আমি দর্শকদের যেটি বলছিলাম যে আপনি একজন চিকিৎসক, তো ছোটবেলা থেকে একটু ঘুরে আসতে চাই যে আপনার স্কুল, কলেজ, মেডিকেল এটা কি ঢাকায় নাকি হচ্ছে চট্টগ্রামে? আমি একদম পিওরলি চট্টগ্রামের মেয়ে। আমার মার বাড়ি, দাদার বাড়ি, তাদের মা বাবার বাড়ি সব একদম চট্টগ্রামে। আমার জন্ম চট্টগ্রামে। পরবর্তীতে আমি চট্টগ্রাম ক্যান পাবলিক স্কুলে পড়ি, এরপরে চিটং কলেজে পড়ি, এরপর মেডিকেলে চান্স পাই হচ্ছে কুমিল্লায়। যেটা আপনাকে বলছিলাম যে মানে আমার আসলে ডাক্তার পরিবারে আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমার বাবা, চাচা, মামারা সবাই অনেকেই ডাক্তার আমার পরিবারের, এবং ছোটকাল থেকেই আমি জানতাম যে আমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে। তো আপনি যখন বলছিলেন যে অনেক গুণ, আসলে আমি মনে হয় ডাক্তার হওয়ার পরে আমার নিজের যা ইচ্ছা করেছে, আমি হয়তো বিশেষ করে নিউজ পড়া বা অন্যান্য প্ল্যাটফর্মে, আমি প্রায় 12 বছর একদম জুলাই পর্যন্তই আমি টিভিতে নিউজ পড়েছি। আমার সবসময় 2টা চাকরি ছিল আর কি, একটা হাসপাতালে, একটা চ্যানেলে, এবং জুলাইতে অনেকটা ওই জুলাই নিউজ পড়া চাকরি ছাড়াটাও আমার ওই বিপ্লবের বা বিদ্রোহেরই একটা অংশ ছিল। মানে চ্যানেলে কিছু দেখাচ্ছে না, কোনো নিউজ প্রচার করছে। হ্যাঁ, তো আমার মনে আছে জুলাইয়ের 20 তারিখের আশেপাশে আমি যখন নিউজ পড়তে আমি চিন্তা করছি যে একটা নিউজ, আপনি তো নিউজের মানুষ, জানবেন যে হেডলাইনে তো না, একদম একটা উভও নাই এই জুলাই কেন্দ্রিক। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি এতটা হিপোক্রেট হতে পারবো না। সো ওই দিনই রাতেই আমি নিউজ পড়া ছেড়ে দিয়েছি। মানে অনেকটা মানে একদম আনপ্ল্যান্ড আমার 12 বছরের একটা কেরিয়ার আমি এক ঝটকায় শেষ করে দিয়েছি। সত্যি আপনার অনেক গুণ, মানে আপনি চিকিৎসক, প্রেজেন্টেশন করছেন, টেলিভিশনে করেছিলেন, একই সাথে এখন রাজনীতিতে সক্রিয়। আচ্ছা, আপনাকে যদি বলি যে আপনাকে সবাই এনসিপির হয়েই চেনে, একটু বলবেন যে এনসিপির সাথে যুক্ত হওয়া, এনসিপি থেকে আবার সরে আসা, পুরো বিষয়টা আসলে কি? এনসিপির সাথে যুক্ত হওয়া ওইটারই কন্টিনিউয়েশন, যে আমি জুলাইয়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছি এবং জুলাই আমার মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষাটা তৈরি করেছে। তারপরেও কিন্তু খুব প্ল্যান ছিল না। জুলাই সময়ে আমার এই ছাত্র নেতাদের সাথে আমার টুকটাক যোগাযোগ ছিল, এবং পরবর্তীতে তারা আমাদের যে সাবেক উপদেষ্টা ছিল মাহফুজ আলম, ওরা একটা নন স্টুডেন্ট, যারা ছাত্র না, বিভিন্ন সিভিল সোসাইটি বা বিভিন্ন পোর্শন থেকে জুলাইয়ে অংশ নিয়েছিল, তাদেরকে এক জায়গায় করছিল যারা তরুণ।
সো ওটারই অংশ হিসেবে আমি ডাক পাই যে আপু আপনি ছিলেন এবং আপনি ডাক্তার, আপনি কেন এখানে জয়েন করবেন। সেটা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, সেটা যে পরবর্তীতে রাজনৈতিক দল হবে এরকম কিন্তু কোনো প্ল্যান ছিল না। সো আমি বলেছি হ্যাঁ কেন না, অবশ্যই। মানে এভাবে তখন আপনার নিশ্চয়ই মনে আছে সবার মধ্যে এই স্পৃহাটা ছিল দেশের জন্য কাজ করা, এখনও আছে কিন্তু তখন অনেক বেশি ছিল। সো আর আমার কাছে মনে হয়েছে যে ডাক্তারি করা আমার মতো আমার থেকে দক্ষ অভিজ্ঞ কোটি কোটি হাজার হাজার ডাক্তার আছে, আসছে, বিশেষ করে নারীরা, এখানে তো একদম শূন্য। সো আমি কেন এখানে আসবো না। এবং আমার পরিবার থেকেও, আমার বন্ধু বান্ধব সার্কেল থেকেও অনেক ধরনের ইন্সপিরেশন ছিল যুক্ত হওয়ার জন্য। সো পরবর্তীতে আমি জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হই এবং সেখান থেকে যখন আসলে জাতীয় নাগরিক কমিটিতে আমি কিন্তু খুব অ্যাক্টিভলি পলিটিক্যালি বিভিন্ন কাজে বা ঢাকার বাইরেও অনেক জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় কিন্তু সম্পৃক্ত ছিলাম এবং কাজ করতে করতে আমার কাছে মনে হয়েছে যে আমি জাতীয় পর্যায়ে রাজনীতিতে যুক্ত হতে পারি এবং আমার মধ্যে সেই আকাঙ্ক্ষাটাও আছে এবং আমার আশা, এটা সবাই বলেছে যে আপনি কেন না। সো এইভাবে পরবর্তীতে এনসিপিতে যুক্ত হওয়া। আর যখন এনসিপি যাত্রা শুরু করলো সেই সময় আসলে কেমন মনে হচ্ছিল আপনার? সেই সময় কিন্তু আমার দেখা মনে হয়েছিল যে এনসিপিতে আসলে অনেক টাইপের মানুষ, মানে বৈচিত্র্য থাকে না, অনেক চিন্তা চেতনা, মানে অনেক এরকম একটা মিশ্রণ ছিল। পরবর্তীতেও কি সেটা কন্টিনিউ হয়েছিল? আমি শুধু আগে মিশ্রণটার কথাটা বলি, এটা আমার জন্য খুবই সুখের একটা স্মৃতি। সুখের স্মৃতি এই জন্য, এটা আমি আজকে মনে হয় প্রথম অনেয়ারে বলছি। আপনি জানেন যে বিভিন্ন ধরনের মিশ্রণ, মানে যেহেতু আমি ছাত্র রাজনীতি করি নাই, আমি হয়তো তাদেরকে অনেক খুব ভালোভাবে জানতাম না, কিন্তু আমি জানি যে এখানে একদম ডানপন্থী মানে মানুষও আছে, একদম বামপন্থী মানুষও আছে, ছাত্র ইউনিয়ন করাও আছে, একদম কওমি মাদ্রাসা থেকে আসা আছে, এবং এর মাঝখানে আমি হয়তো নাগরিক সমাজ থেকে একজন ছিলাম। আমার কখনো কোনো দিন কোনো মিটিংয়ে, অফিসে, কোনো মিছিলে, কোনো সভায় মনে হয় নাই যে আমি এখানের মানুষ না। হ্যাঁ, মানে আমার কখনো মনে হয় না। আমি হয়তো আমি কিন্তু ওয়েস্টার্ন পরি পোশাকে, মানে ক্যাজুয়াল মিটিংয়ে। সো আমাকে কিন্তু মিটিং শেষে দেখা যেত যে যে একদম ধার্মিক বা হুজুর, সে আমাকে ড্রপ করছে বাসায়, আমি কিন্তু ওয়েস্টার্ন পরা, প্যান্ট শার্ট পরা। কখনো আমার এই ধরনের ফিলিং হয় নাই যে আমি একটা অন্য জায়গায় আছি। সো এইটা একটা, মানে আপনি সাম আপ করতে পারেন যে ওখানকার এনভায়রনমেন্টটা কেন ছিল। আমি ছেড়ে এসেছি তার মানে এই না যে ওখানে আমার কোনো ভালো অভিজ্ঞতা বা ভালো স্মৃতি ছিল না। ছেড়ে আসার পিছনে কারণ যেটা, বা চলে আসা যেটা, সেটা আসলে মানে এটা বলতে আমার আসলে যে খুব বেশি গর্ব হয় বা প্রাউড হয় তা না, বলতে দুঃখই হয়। আমরা যখন জুলাইয়ের পরে একটা বাংলাদেশে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এর বাইরে আমরা একটা রাজনীতির স্বপ্ন যখন আমরা দেখেছিলাম, নতুন একটা প্ল্যাটফর্ম, নতুন একটা গণতান্ত্রিক শক্তি, যেটা যখন রাজনীতি করবে মানুষের ধর্ম দেখবে না, মানুষের লিঙ্গ দেখবে না, মানুষের জাত দেখবে না, বাংলাদেশের মানুষের এই যে ৭১-এর পর থেকে যে আমরা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার যে রাজনীতির কথা বলি, সো এটা যখন শুরু করে আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গাটা থেকে মানে এনসিপি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যাটফর্ম এই রাজনীতিটা করার জন্য। আমার কাছে মনে হয়েছে যে এনসিপি সেই পুরনো ধারার কাছে সারেন্ডার করেছে বা পুরনো রাজনীতির সাথে মিশে গেছে, বা আমি একেবারেই কনভিন্স যে এতটাই মিশেছে যে এখানে থেকে আমার ওই রাজনীতির জন্য চেষ্টা করাটা মাইনাস হবে, আর এখান থেকে বের হয়ে থাকাটা হয়তো রাইট নাও জিরো। সো জিরো ইজ বেটার দেন মাইনাস, এইরকম আমার কাছে মনে হয়েছে। মানে সেসব কারণেই কি এনসিপি থেকে চলে আসা? হ্যাঁ, এবং পরবর্তীতে যেহেতু জোটের সময়, গত জাতীয় নির্বাচনে জোটের সময় তো আমার আসলে সরে আসা, সেটা ছিল একদম লাস্ট মোমেন্ট আর কি। তবে হ্যাঁ, এই অ্যালায়েন্সটা কিন্তু একমাত্র না। আমার অনেক দর্শক, বিশেষ করে যারা এনসিপির সমর্থক, তারা আমার উপর অনেক অভিযোগ, অভিমান যে আপু ফিরে আসেন, আপু আপনি অনেক ইম্পালসিভ হয়ে ডিসিশন নিয়েছেন। অনেকেই চায়, কিন্তু আপনাদের অনেকেই চায়, অনেকে যেখানে দেখা হয় বা যেখানে কমেন্ট করার সুযোগ পায় পাবলিকলি, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আসলে আমি যে ধরনের রাজনীতি বা বাংলাদেশের মানুষ যে ধরনের রাজনীতি জুলাইয়ের পর আশা করেছিল, আমি কনভিন্স যে সেটা এনসিপিতে থেকে হবে না। সেটা আমার জন্য সময় নষ্ট হবে এবং তার চেয়ে বরং আমি বাইরে খুব অল্প কিছু হলেও চেষ্টা করি যেটা মিনিংফুল হবে।
কোনো না কোনো সময় সেটা ভেসে উঠবে। রাইট, মানে এখন যদি আমি জানতে চাই যে এখন কি ওভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আমরা রয়েছে কিংবা আমরা ইচ্ছা বলতে আছে? আমরা কয়েকজন যারা এই ধারার সাথে একমত পোষণ করি এবং আমরা যারা পুরনো কোনো এস্টাবলিশমেন্টের সাথে নিজেকে সম্পৃক্ত করি নাই, সেটা নির্বাচন হোক বা পুরনো কোনো রাজনৈতিক আদর্শ হোক, কোনো দল হোক, তারা আমরা একসাথে হওয়ার চেষ্টা করছি এবং আমরা অল্টারনেটিভস নামে একটা প্ল্যাটফর্ম করেছি। এই প্ল্যাটফর্মটা থেকে আমরা পুরো দেশে যতগুলো সমমনার মানুষ আছে, যেটা আপনার সাথে শুটিংয়ের আগে আমি গল্প করছিলাম যে বাংলাদেশে জেনজি এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যে এটা জেনজিদের গণ অভ্যুত্থান, এটা প্রচলিত, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ ইজ রান বাই দ্য রিসোর্স, মেইন রিসোর্স কিন্তু এখন রান করছে সব জায়গায় মিলেনিয়ালরা, হ্যাঁ, যাদের বয়স 35 থেকে 50-এর মধ্যে। আপনি সামরিক বেসামরিক ব্যুরোক্রেসির দিকে তাকান, আপনি সাংবাদিকদের দিকে তাকান, আপনি চিকিৎসকদের তাকান, আপনি শিক্ষকদের দিকে তাকান, এই বয়সটার মানুষই কিন্তু, আপনি চলচ্চিত্রের দিকে তাকান, বিজ্ঞাপন নির্মাতাদের দিকে তাকান, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের তাকান, এই বয়সের মানুষটাই কিন্তু সব জায়গায় এখন মানে দায়িত্বে আছে, দে আর দ্য রিসোর্স। আমার কাছে মনে হয়েছে জুলাইয়ের পরে এই শক্তিটাকে আমরা সম্পৃক্ত করতে পারি নাই বা তাদেরকে কমপ্লিটলি বাদ দিয়ে দিয়েছে। এটা একটা অনেক বড় একটা ভাগ। আরেকটা ভাগ হচ্ছে, আপনি জানেন যে শুধু কিন্তু ঢাকা কেন্দ্রিক আন্দোলন বা টিএসসি কেন্দ্রিক আন্দোলনটা হয় নাই, মানে এটা আসলে দেশব্যাপী একটা মহাখালী ডিওএইচএস এর ভেতরে কিন্তু অনেক বড় একটা প্রোটেস্ট হয়েছিল এবং প্রাইভেট ইউনিভার্সিটিদের কথা তো আমরা জুলাই সেই সব ঘটনা আসলে অনেকেই জানে। আমরা কি ঈদের অনুষ্ঠান দর্শকরা অনেক সময় বোর হয়ে যেতে পারে, আমরা ঈদের কিছু আপনার সুখ স্মৃতি ছোটবেলা থেকে বর্তমান ঈদ এই সব শুনতে চাই। আমরা আপনার রাজনীতির নানা দিক নিয়ে আমরা শুনছিলাম যে কিভাবে রাজনীতিতে আসা সেই জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত। আমি যদি বলি যে আপনি একজন চিকিৎসক, আপনি হচ্ছে একটি টিভি চ্যানেলে কাজ করেছেন, নিউজ প্রেজেন্টেশন করেছেন, পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত, ভালো লাগে কোনটা বেশি? এখন রাজনীতিতে, মানে জুলাইয়ের পরেও না, এনসিপিতে জয়েন করার পরেও না, এনসিপি ছাড়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি রাজনীতি সম্ভবত ছাড়বো না, এবং আই ফিল মোর কমিটেড হিয়ার, এবং আমি এখানে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং নোয়িং দ্যাট যে আমার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে, এবং আমি বুঝতে পারছি যে খুব একটা স্মুথ হবে না আমার এই জার্নিটা, কিন্তু কেন জানি আমি জানি না, জীবনের বিভিন্ন সময় সবসময় মানে ডিফিকাল্টি অ্যাট্রাক্টস মি অ্যাকচুয়ালি। স্মুথ হবে না কেন, এমন কেন মনে হয়? কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি খুবই নোংরা। এখানে একটা মানুষের একটা, আপনি একদম কমপ্লিটলি আর কিছু করবেন এই সমীকরণের বাইরে গিয়ে, বিদ্যমান সমীকরণের বাইরে গিয়ে, হ্যাঁ, এটা খুব চ্যালেঞ্জিং। এবং আপনি নিশ্চয়ই জানেন সাংবাদিক হিসেবে বাংলাদেশে রাজনীতি ডিপ স্টেট কন্ট্রোল করে বলে আমরা এরকম অনেক কিছু শুনি, এখানে রাজনীতির গডফাদার থাকতে হয়। সো আমার মতো একজন মানুষের, আমি নারীর বলবো না যে আমি নারী রাজনীতিবিদ দেখে যে আমার চ্যালেঞ্জ বেশি বা এরকম কিছু, এটা আমি বলবো না। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবেই আমার কাছে মনে হয় যে সামনের পথ অনেক চ্যালেঞ্জ। আপনি যখন সব মানুষের হাতে হাঁ মিলাবেন না, আপনি যখন বিপরীত দিকে 100টা মানুষ একদিকে আপনি আরেক দিকে যাবেন, ডেফিনেটলি এটা অনেক চ্যালেঞ্জিং হবে। কিন্তু আপনি মানে রাজনীতিবিদ তো রাজনীতিবিদ, চিকিৎসক চিকিৎসক, শিক্ষক শিক্ষকই, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, কিন্তু তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনীতিতে যে পথ চলা, সেটা কি আপনার কাছে একটু হলেও কঠিন মনে হয় না? অবশ্যই কঠিন, এবং এখানে কেউ নাই। আমি শুধু আপনাকে এটুকুই বলি যে ধরেন আমি আজকে আপনারা আমার জন্য একটা আলাদা একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, আমি নিজে গতকাল চিন্তা করছিলাম যে আমি কি এতটা পর্যায়ে গিয়েছি রাজনীতিতে যে আমি এরকম একটা আলাদা অ্যাটেনশন পাই। আই এম বিং ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় না আমি পাই না, কিন্তু এই জায়গাটা এতটাই খালি। আপনি নারী রাজনীতিবিদ, আপনি 2-1 বলিষ্ঠ নারী নেতৃত্বের কথা বলতে পারবেন যাদের সাথে পরিবারের কোনো লেজ নাই, মানে আমি একটা র্যান্ডম ফ্যামিলি থেকে আসছি, আমাকে কেউ চেনে না। সো আমি বলবো যে এই জায়গাটা পুরোটা খালি, মানে আমি অনেকটা ফাঁকা মাঠে গোল দিচ্ছি এরকম আমার কাছে মনে হয়। আই এম বিং ভেরি অনেস্ট। আচ্ছা, নির্বাচন তো করতে চেয়েছিলেন, এমন তো এক্সপেকটেশন ছিলই নিশ্চয়ই। আমি তো দলীয় মনোনয়ন পেয়েছিলাম, এবং আমরা 125 জন হচ্ছে দলীয় মনোনয়ন পেয়েছিলাম, এবং পাওয়ার পরে আমি ঢাকা 17 থেকে মনোনয়ন পাই, এবং পাওয়ার পরপরই আমি কিন্তু মাঠে কাজ করেছি এবং ক্যাম্পেইন শুরু করেছিলাম। সো
যখন আসলে জামাতের সাথে জোটে গেল, আমাকে যখন মনোনয়ন দেওয়া হয় তখন পর্যন্ত প্রত্যেককেই বলা হয়েছিল যে আমরা আলাদাভাবে নির্বাচন করব। কিন্তু যখন মানে হঠাৎ করে ওভারনাইট 2-3 দিনের মধ্যে জামাতের সাথে জোটটা সিল হয়ে গেল, কনফার্ম হয়ে গেল, ওখানে আসলে আমার আর কোনো জায়গা নাই। একে তো রাজনীতি করতেই আসছি একটা ভিন্ন ধারার, সেই জায়গায় জামাতের মতো যারা আসলে স্বাধীন দেশ চায় নাই, তাদের হেল্পে প্রথম সংসদে নির্বাচনে অংশ নেওয়া বা সংসদে যাওয়া, আর জামাত তো এটা আমার আসলে আমার নিজস্ব এথিক্সের সাথে যায় নাই আর কি। তারা কোনো আসনে তো নারী সংসদ সদস্যও দেয়, এটা আসলে তাদের ব্যাপার, এটা তাদের দলীয় ব্যাপার। কিন্তু আমি তাদের প্রথমত আমি ওই 30 জনের একজনও না, হ্যাঁ, তারা আমাকে আগেই কাউন্টই করে নাই। কিন্তু তারপরও যদি আমি ধরে নিলাম তারা আমাকে কাউন্টও করতো, 30টা সিটের যে সমঝোতায় ওখানে যদি আমার সিটটাও থাকতো, তাও আমি রাজি হতাম না বা হই নাই। এই কারণে ইনফ্যাক্ট আমি নির্বাচন করার জন্য রাজিই হয়েছে যে স্বতন্ত্র নির্বাচন করবে। যদি আগে থেকে জানতাম যে বিএনপি বা জামাতের সাথে জোটে যাবে, তাহলে আমি নির্বাচনেই অংশ নিতাম না বা আগ্রহ দেখাতাম না। মানে একেবারে তরুণ একজন নতুন করে পথ চলা, একা একা পথ চলার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে এগিয়ে যাচ্ছেন বোধ হয় আপনি। একা চলা আমার মনে হয় না রাজনীতিতে পসিবল। হ্যাঁ, এটা আপনাকে সংগঠন লাগবে, আপনার হচ্ছে সাংগঠনিক শক্তি থাকতে হবে, আপনার রাজনীতি থাকতে হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা তো অনেকখান থেকেই জয়ী হয়ে এসেছে। স্বতন্ত্র প্রার্থী আসলে এটা ওই টাইমে, হ্যাঁ, আপনি দেখেন রুমিন আপা হয়তো বিএনপি তাকে একেবারে ডিজন করলো দেখে শেষ মুহূর্তে সে তার এলাকার রাজনীতি, এবং তার দীর্ঘ দিনের একটা পথ চলা আছে, দীর্ঘ তার অনেকগুলো পথ সে আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে সে গেছে। হঠাৎ করে আসলাম আর নির্বাচন করলাম, এক্স্যাক্টলি সে এরকম না। হ্যাঁ, উনি এরকম না, মানে এটা হওয়া কঠিন, এটা হওয়া কঠিন। হ্যাঁ, তারপর আপনি স্বতন্ত্র হয়ে, যেমন মনীষা চক্রবর্তীর আমি কথা যদি বলি, তারও কিন্তু দেখেন দীর্ঘদিন সে করোনাকালীন তার এলাকায় অনেক দিন কাজ করেছে। সো আপনি খালি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে মিডিয়াতে আপনি একটু পপুলার হলেন, বাস আপনি একটা আসন ধরে ভোটে দাঁড়িয়ে গেলেন। আমি ওই রাজনীতি করতে চাই না, এবং একা একা এটা সম্ভব না। আমি আসলে সংগঠন দাঁড় করানোর জন্য সাহায্য করতে চাই এবং রাজনীতি করতে চাই এবং এলাকা ভিত্তিক রাজনীতি করতে চাই। মানে আমি পুরাটাই করতে চাই, সবচেয়ে কঠিন কাজটাই আমি করতে চাই। এবং আমার যদি আল্লাহ হায়াত দেয়, আমার তো সময় আছে, কেন আমি চেষ্টা করব না? 54 বছর ধরে কেউ পারে নাই তাই বলে যে সামনে পারবে না এমন না। অনেকে আমার কথা শুনে হয়তো হাসবে যে একা একা বোকা মেয়ে কী বলছে। নো, আমি একা বলে আমি মনে করি না। আমি মনে করি আমার কথা বুঝতে পারছে বা আমার কথা সাথে একমত এরকম অসংখ্য মানুষ আছে, এবং এটাই মেজরিটি, জাস্ট তারা বিচ্ছিন্ন, তারা একসাথে না। এই যে আমি বলছিলাম যে আপনি আরও হচ্ছে আপনি সংবাদ পাঠিকা ছিলেন, তারপর হচ্ছে আপনি চিকিৎসক, সেগুলো কেমন এনজয় করেন? ডাক্তারি তো খুব এনজয় করতাম, প্রত্যেকটা কাজই আমি এনজয় করতাম। কিন্তু আমাকে যখন আগে বলতো যে ডাক্তারি না নিউজ পড়া, তখন আমি ডাক্তারি বলতাম। আমি এখনও হাসপাতাল খুব মিস করি। আমার হাজব্যান্ড পুরোদমে চিকিৎসক, সো সে যখন রুগীদের সাথে কথা বলে, রুগীদের বিভিন্ন মানে হাসপাতালের বিভিন্ন কথা বলে, ডেফিনেটলি আমি পাশ থেকে শুনে আমি ওগুলো মিস করি। এবং রুগী দেখা আমি মিস করি, আমি রিপোর্ট দেখা মিস করি, আমি এক্সরে দেখা মিস করি, আমি রুগীর পাশে দাঁড়িয়ে রুগী দেখা মিস করি, ওয়ার্ড মিস করি ডেফিনেটলি। কিন্তু আমি তারপরেও বলবো যে এখন আমি মোর পলিটিক্সে কমিটেড হতে চাই। আর নিউজ পড়া তো এটা খুবই ভালো লাগার একটা জায়গা, এবং আমি অনেকেই কিন্তু এখানে আসতে চায়। হ্যাঁ, এবং খুবই ভালো লাগার একটা জায়গা। এবং সেটাও কিন্তু বিশ্বাস করেন, আমি 21 টিভিতে কিন্তু খুব একদম ফ্রেশার রিক্রুট হতো সেই 2010-11 সালে, এবং ওই টিভির নিচে স্ক্রোল দেখে কিন্তু আমি সিভি জমা দিয়েছিলাম। ওখানেও কিন্তু আমার কোনো পরিচিত বা কেউ কিছু ছিল না। এখনকার অনেক কলিগই সেটা জানেন। সো ওরকম একদম নিজে অ্যাচিভ করা একটা জায়গা আমি যদি সুযোগ হয় আমি অবশ্যই চ্যারিশ করব, মানে পলিটিক্স করার পাশাপাশি। বাট আমার মেইন ফোকাস এখন রাজনীতি। মেইন ফোকাস রাজনীতি। ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এই যে এখন কেমন কাটছে? মানে এখন বর্তমানটা আসলে যেটা বলছিলাম যে আমি অল্টারনেটিভসের মাধ্যমে বা আমি একা নিজেও আমি সমমনা মানুষদের সাথে কানেক্ট হতে চাচ্ছি। সেটা তো রাজনীতির ক্ষেত্রে। আমি একটু ঈদের ভাইবটা একটু ঈদের হচ্ছে যেটা সব সময় আমি করি, মানে বুদ্ধি হওয়ার পর থেকে, মানে নিজে স্বাবলম্বী হওয়ার পর থেকে, যে সবার জন্য আমি ঈদের গিফট কিনি। এটা আমার খুব পছন্দের এবং ভালো লাগার একটা ব্যাপার।
সো পরিবারের সবার জন্য, সবার right? জন্য আচ্ছা। আমার শ্বশুর বাড়ির সবার জন্য, ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য যারা আসছে, আমার ভাগ্নি, আমার বোনের বাচ্চাদের জন্য, সবার জন্য ঈদ গিফট কিনি। এবং যাদের লাইফ আমার উপর ডিপেন্ডেন্ট আর যাদের দ্বারা আমার লাইফ আসলে পরিচালিত, তাদের সবার জন্য আমি এটা আমার খুব ভালো লাগা থেকে কাজ করে। আরেকটা হচ্ছে রোজা রাখা এবং ইফতার করা। এটা ধরেন 30 দিনে 30 দিন তো আর পসিবল হয় না, বিভিন্ন ব্যস্ততা থাকে, কিন্তু যখনই সুযোগ হয় মানে রান্না করে ইফতার করানো, এটা মানে যাদের জন্য করি তারা হয়তো আরো ভালো বলতে পারবে, একদম মন থেকে মানে আমি রমজান মাসে এটা করেছেন আপনি? হ্যাঁ মানুষের জন্য ইফতার রান্না করাটা আমার মানে খাওয়ানো, এটা আমার খুব ভালো লাগা। এটা আমি আসলে ওদের থেকে বেশি আপনার একটা বিশেষ ভালো লাগা। অবশ্যই মানে আমি সবসময় লিখি যে তার মানে আরেকটা গুণ বাদ দিয়ে দিয়েছেন, না, মানে না। হচ্ছে আপনি ভালো রাখতে পারেন, এটা গুণ, এটা সবাই এটা মানে সার্বজনীন। আর মানে এটা আমি নিজের জন্য করি, আসলে ওদের জন্য করি না, নিজের ভালো লাগে। মানে কাছের মানুষদেরকে যাদেরকে পছন্দ করি তাদেরকে নিজের হাতে ইফতারি করে খাওয়ানো বা পাঠানো, আচ্ছা না, এগুলা কিন্তু কিংবা ঈদের রান্নাটাও, এসব জিনিস কিন্তু আপনি ছোটকালে মাকে করে দেখে বড় হয়েছেন, মা চাচিদেরকে দেখে, দাদিদেরকে করে। সো ওই জিনিসগুলো আমি চিটংয়ের মানুষ এবং আমার সবসময় এরকম জয়েন্ট ফ্যামিলি আমি দেখে বড় হয়েছি। সো ওইটা কিন্তু আমি এখনও আমার মধ্যে রয়ে গেছে, আমি যে ধরে রেখেছি তা না, এটা আমার মধ্যে ইভেন সবে বরাতো, হালুয়া বানানো, রুটি বানানো, মানুষকে পাঠানো, এগুলো আমার মধ্যে আছে, আমার পরিবারে বা আমার ঘরে। ঈদের আয়োজনে মানে রান্নাগুলো কি আপনারই করা হয়? ঈদে আসলে মানে শ্বশুরবাড়িতে যাওয়া হয়। সো শ্বশুরবাড়িতে না গেলে, বাসায় থাকলে, ঢাকায় থাকলে, মানে চিটংয়ে যদি না যাই তাহলে নিজেই করার চেষ্টা করি, নিজেই করি। আর যদি চট্টগ্রাম যাওয়া হয়, ওখানে শ্বশুরবাড়ির লোকজন, মানে ঢাকা থেকে গেলে যেটা হয় আর কি। তাজনুবা যাবেন কি ছোটবেলা থেকেই রান্নার প্রতি আগ্রহ, মানে পড়াশোনা করতে বেশি ভালো লাগতো না খেলাধুলা করতে বেশি ভালো লাগতো? ছোটবেলার ঈদ কেমন কেটেছে আর এখন আসলে কিভাবে ঈদগুলো যায়? অনেকগুলো প্রশ্ন। ছোটকাল থেকে আমি আসলে যে বললাম না, ডাক্তার হতে হবে, আমি খুব আতেল ছিলাম, নার্ড। এখন কি আতেল? এখন আতেল না, খুব আতেল ছিলাম আমি। আর রান্নার বিষয়টা এটা আমি আসলে আলাদা করে কখনো দেখি নাই, এটা আমার আম্মুর থেকে, আমার নানির থেকে আমার কাছে মনে হয় ওই সাইডের জিনটা অটো চলে এসেছে। আমি, আমার বোন, আমরা মানে এটাকে আমরা আলাদা কিছু দেখি না। ইভেন ডেলি রান্না, আমি গতকালও রান্না করেছি দুপুরে, মানে এটা কমন, এটাকে আলাদা করে দেখা হয় না। আর বড়কালের ঈদ ভাল লাগে, হ্যাঁ এখনকার ঈদ ভাল লাগে, ছোটকালের ঈদ ভালো থেকে তুলনায় আর কি। ছোটকালে আসলে ঈদের সময় হয় কি, চিটংয়ের খুব জয়েন্ট ফ্যামিলি থাকে, মানে খুব বাধা ধরা একটা নিয়মের মধ্যে ঈদটা হয়। আম্মু বাপ্পি যেখানে যায় বা দাদা দাদি, নানা নানি, এই ফিক্স থাকে। এখনকার ঈদ আমি ডিসাইড করতে পারি আমি কিভাবে সেলিব্রেট করব। হ্যাঁ, সো এখন আমি ডিসাইড করতে পারি আমি কাকে কি দিব, কার সাথে আমি ঈদের আনন্দ ভাগ করব, এটা ইট ডিপেন্ডস অন মি। সো এটা এখন বেশি এনজয় করি। তবে একটা জিনিস, এটা আমি সবসময় বলি, ঈদে দর্জির মজুরি আমাকে অনেক ভোগায় এই সময়টা। হ্যাঁ, এই সময়টা আমার কাছে মনে হয় যে আমি অনেক গুণটা বললেন, দর্জি হয়ে যেতে পারলে খুব ভালো হতো। তার মানে হচ্ছে আপনার ঈদের কেনাকাটা করতে আসলে শপিংটা বেশ ভালো লাগে, তাই তো? এটা তো সব মেয়েরই লাগে, এখানে এটা অস্বীকার করা, এটাকে নিয়ে রাজনীতি বা গণতান্ত্রিক উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি অনেককে উপহার দিতে পছন্দ করেন? হ্যাঁ, এটা অবশ্যই করি, অবশ্যই। এবং ইফতার করে, রান্না করে খাওয়া তো আমি খুব পছন্দ করি। আর হচ্ছে এখনকার ঈদ, তাই না? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, ছোটকাল আমরা ঈদ সংশ্লিষ্ট আরো বিষয় নিয়ে কথা বলতে চাই, সেই সাথে রাজনীতি নিয়ে তো কথা বলবোই। আমাদের কথা বলার বড় একটা পার্ট কিন্তু রাজনীতি। আর রাজনীতির দ্বারাই তো সবকিছু নিয়ন্ত্রিত হয়। সো রাজনীতির বাইরে যাওয়ার আসলে কোনো উপায়ও নেই। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, প্রিয় শখ মানে কি কাজ করতে ভালো লাগে, মানে কোনো ভালো লাগার জায়গা রয়েছে কিনা? শাড়ি আমার খুব পছন্দের, শাড়ি পরা। আমাকে যারা রাজনীতির আগে চিনতো, এই দেশি শাড়ি বা যে কোনো শাড়ির প্রতি ভালোবাসার জন্যই আমাকে মানুষজন চিনতো বলে আমার কাছে মনে হয়। শাড়ি পরাটা আমার এখন মানে এটা আমি জানি না শখ হিসেবে কাউন্ট হয় কিনা, বাট আপনি যেহেতু বললেন ভালো লাগার জায়গা, শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে। আরেকটা হচ্ছে রান্না করতে ভালো লাগে এবং ঘরে থাকতে, মানে যদিও আমি এখন রাজনীতি করি, এইটার সাথে কন্ট্রাডিক্ট হয়ে যায় এখন, কিন্তু তারপরও মানে নিজের বাসায় থাকতে আমার বেশ ভালোই লাগে, ঘরের কাজকর্ম। তার মানে ঘর সাজাতে ভালো লাগে অনেকেরই, এইগুলো সবকিছু, ঘর সাজানো ঠিক না, বাট ভালো লাগার জায়গা।
রান্না বান্না, হ্যাঁ একটা প্রশান্তি কাজ করে, right? অবশ্যই। আচ্ছা, ঈদের প্রসঙ্গ যখন চলেই এলো, তাহলে যদি বলতে হয় যে অনেক সময় হয় না যে আমরা নানার বাসায়, মামার বাসায়, দাদার বাসায় ঈদ করতাম ছোটবেলায়। আপনার ছোটবেলায় কি এমন কোনো স্মৃতি আছে যে যেসব আসলে আপনার নানু বাড়ি বেশি ভালো লাগে, না দাদু বাড়ি বেশি ভালো লাগে, না মামার বাড়ি বেশি ভালো লাগে, নাকি খালামণির বাসা? আসলে খুব একটা আনপপুলার আনসার হবে এটা, আই বিলিভ। আমার আসলে খুব একটা ভালো স্মৃতি এসব বাড়ি ঘিরে নাই। দ্যাটস ওয়াই হয়তো আমি বলেছি যে আমার বড়কালের ঈদটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, কাজিনদের সাথে তো ছোটোকালটা অনেক, সবারই 8-10 জনের যেরকম মজার যায় ওরকমই মজার যায়। নানু বাড়ি, নানা নানি বেঁচে থাকতে সত্যিকার অর্থে নানা বাড়ি ছিল। মা বাবা বাড়িকে আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করি না, বাট নিজেরও তো বড় হওয়ার পর আসলে নানান কাজে ব্যস্ত হয়ে গেছে। সো তারপরে ছোটোকালটা আসলে গড়পড়তা সবার যেরকম যায় ছোটোকালে ওরকমই গিয়েছে। বাট বড়কালে মানে যত বড় হয়েছি আমার কাছে মনে হয়েছে যে মানুষের বড় হলে নাকি ঈদ হারিয়ে যায়, কিন্তু বড় হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে উৎসবগুলো আমি আরো বেশি করে চ্যারিশ করতে পেরেছি বা সেলিব্রেট করতে আপনাকে না পেরেছি। একটু ব্যতিক্রম দেখলাম আমি, মানে অধিকাংশের ক্ষেত্রেই যে বলে যে ছোটবেলার ঈদ ভালো, বড় ঈদ আসলে ভাবে নেই, কিন্তু আপনি এই যে উদযাপন করতে পারেন, হ্যাঁ। এটা একটা খুবই ভালো একটা বিষয়। আবারও কি একটু রাজনীতি প্রসঙ্গে ফিরবো? অবশ্যই অবশ্যই। একটু রাজনীতি প্রসঙ্গে ফিরতে চাই। সেটি হচ্ছে যে এই যে নির্বাচন হয়ে গেল, বিএনপি এখন ক্ষমতায়, কেমন মনে হলো যে তরুণরা অনেকেই অংশগ্রহণ করেছিল এই নির্বাচনে? তো কেমন আপনার পর্যবেক্ষণটা কেমন ছিল? তরুণরা আসলে সবাই অংশগ্রহণ করতে পারে না, একটা গোষ্ঠী অংশগ্রহণ করতে পেরেছে, যাদেরকে অ্যালাউ করা হয়েছে, ডিপ স্টেট অর রাষ্ট্র যাদেরকে অ্যালাউ করেছে, আমি যদি এভাবে মানুষের কমন ভাষায় বলি, সবাই করতে পারেনি। সো জুলাইয়ের আকাঙ্ক্ষা আমার কাছে, এটা আমার একদম ব্যক্তিগত মত, জুলাইয়ের আকাঙ্ক্ষা এই নির্বাচনে প্রতিফলিত হয় নাই। তারুণ্যের রাজনীতি, তরুণদের রাজনীতি, একটা গোষ্ঠী গিয়েছে, অল্প সংখ্যক 3-4 জন গিয়েছে, তারা জুলাইয়ের তরুণ রাজনীতিকে রিপ্রেজেন্ট করে না। এবং নির্বাচনের পরে যে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া, এটা তো আমার জন্য অনেক বড় একটা মানে অনেক বড় একটা দুঃসংবাদ আমার জন্য। এটা আমি এখনও মানতে পারি না। এবং ঠিক সরকার গঠনের 1 ঘন্টার মধ্যে এই জায়গাটা থেকে যতই তারা এখন হয়তো ডেপুটি স্পিকার দিবে বিরোধী দল থেকে, বা বিরোধী দলের ইফতারে যাচ্ছে, অনেক ভালো গেস্টার দেখাচ্ছে, সৌজন্যতা দেখাচ্ছে, এগুলো অ্যাপ্রিসিয়েট, এগুলো এক সাইড, এগুলো আছে। এটা জুলাইয়ের পরে আমাদের, বিশেষ করে গত 17 বছরের এরকম স্ট্রিক্ট অটোক্রেসির পরে এগুলো অ্যাপ্রিসিয়েবল, ঠিক আছে, বাট এটা দিয়ে কিন্তু ওই বড়গুলোকে ঢাকা যাবে না। বড়গুলো বলতে জুলাই সনদের, এক্স্যাক্টলি জুলাই সনদের যে আমাদের যে কয়েকটা সুপারিশে আমরা একমত হয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য, সাংবিধানিক পরিবর্তনের জন্য, নির্বাহী ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনার জন্য, ল এনফোর্সকে চেক অ্যান্ড জুডিশিয়ারিকে আনার জন্য, সেগুলো আমার কাছে মনে হয় সেগুলো থেকে অনেক দূরে। বিশেষ করে নারীর রাজনীতিতে আসার ব্যাপার যেটা বলছিলাম, এই যে খালি মাঠের কথা আমি বলছি, এটা তো নীতি নির্ধারকরাই জোর করে খালি করে রেখেছে এবং পুরুষরা জোর দখল করে রেখেছে, মানে আমার জায়গা আরেকজন জোর করে দখল করে রেখেছে। সো আপনি কোনো তরুণ নারীকে কি দেখেন এই ইয়াতে রাজনীতিতে বা ইলেকশনে, ইভেন ইলেকশনে? হ্যাঁ, আমি যদি মনীষা চক্রবর্তীর কথা বলি, আমি যদি তাসনিম জারার কথা বলি, ইভেন রুমিন আপার, যারা অংশগ্রহণ করেছে, খুব বেশি কি সেলিব্রেটেড তারা ছিল? তাদের জন্য একজন পুরুষ প্রার্থীর তুলনায় তাদের পথ অনেক বেশি কঠিন ছিল। একদমই সহমত। হ্যাঁ, সো এখানে প্রতিফলিত হয় নাই তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের রাজনীতি এই সাধারণ নির্বাচনে, গত সাধারণ নির্বাচনে প্রতিফলিত নয়, বরং এটা আমার পুরনো সংসদ নির্বাচনগুলোর মতোই মনে হয়েছে। আচ্ছা, আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এনসিপি কিংবা তরুণরা যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে বড় বড় রাজনৈতিক দলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো, মানে বাংলাদেশের প্রেক্ষাপট আসলে কি বলে, তাহলে কি তরুণরা আসলেই জিততে পারতো? হয়তো এই ইলেকশনে হতো না। আমি আপনাকে একটা কথা বলি, যখন অ্যালায়েন্সের কথা হচ্ছে, কেন অ্যালায়েন্সটা হয়েছে? যে সাংগঠনিক দুর্বলতা আছে, বড় কোনো দলের সাথে গেলে ওই সাপোর্টটা পাবে। ওই সাপোর্টটা সবাই পাবে না, যারা ফিক্স করা হয়েছে দরদামে, যারা ঠিক হয়েছে তারা পাবে। এবার আপনি
টোটাল ভোটের কথা চিন্তা করেন যে আমরা একা এত বেশি পারবো না, বড় দল কারোর সাথে গেলে আমাদের পার্সেন্টেজটা 1 to 3 থেকে 5 to 7% হবে, সেটা কিন্তু হলো না। অ্যারাউন্ড 3% ভোটই কিন্তু এনসিপি পেল। সো আপনার যদি অ্যাটলিস্ট 100টা আসনেও নিজের দল থেকে আপনি প্রতীকে আপনি যদি আলাদাভাবে স্বতন্ত্রভাবে নির্বাচন করতেন, এই টার্মে হয় ধরেন 3%ই হতো, পরের টার্মে এটা আরও অনেক বেশি হতো। কিন্তু আমি যদি বলি 300টা আসনে এনসিপির প্রার্থী যদি দেয়া হতো, তাহলে এই যে বিএনপি, জামায়াত, বড় বড় রাজনৈতিক দল, তাদের সাথে কি প্রতিদ্বন্দ্বিতা করে পেরে ওঠা মানে আপনাকে খুব এই সহজ ছিল? নির্বাচনই সহজ ছিল না, আচ্ছা। কিন্তু আমাদের টার্গেটটাই তো ছিল এরকম, কেন আপনাকে পারতে হবে? আপনি এক মুখে বলছেন নির্বাচন অনেক লম্বা, কি জানি ঘোড়ার দৌড় না কি জানি, হ্যাঁ Race অনেক হ্যাঁ খেলা। লম্বা রেসের খেলা, তাহলে আপনি আবার এই নির্বাচনেই আপনি চাচ্ছেন। আমি ধরে নিলাম আমার তরুণ প্রতিনিধি সংসদে যাবে, কি হবে সংসদে গিয়ে? আমার কাছে তো মনে হচ্ছে পুতুল হবে, আমার কাছে মনে হচ্ছে তারা শোপিসই হবে, অর্নামেন্টালি হবে, সেই যে এই 6 জন বা এই 7 জনকে তরুণ জুলাইয়ের রিপ্রেজেন্টেটিভ আমি সংসদে বসালাম। কারণ আপনার এই যে সংবিধান সংস্কারের শপথ হলো না, কেউ কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারে নাই। আওয়ামী লীগকে যে ফেরানো হচ্ছে, কোনো ধরনের প্রতিবাদ মিছিল, কোনো ধরনের রাজপথে, খালি আপনি বক্তৃতায় হয়তো হ্যাঁ রোজার পরে আমরা দেখব, কিন্তু আমি কনভিন্স না। আমার কাছে মনে হয় যেগুলো জেনে শুনেই তারা শপথ নিয়েছে, সংসদ সদস্য বা নির্বাচনে অংশ নিয়েছে। সো প্রথমবারে হয়তো আমরা পারতাম না বড়, কিন্তু আমাদের এই প্রত্যেকটা 300 আসন বাদ দেন, আপনি 100টা আসনেও যদি আপনি নিজের আলাদা একটা প্রতীক রাখতেন, তাহলে মানুষ অ্যাটলিস্ট জানতো মানে আপনি মানুষের পরীক্ষায় উত্তীর্ণ হতেন। এখন আমার কাছে মনে হয়েছে যে জনসাধারণের পরীক্ষায় আমরা ফেল করেছি। আমি যে এখান থেকে আলাদা হয়ে আমি নিজেকে যে খুব সাধু দেখাচ্ছি তা না, আমি নিজেও ফেল করেছি, আমি আরও আগে ফেল করেছি। সো ব্যর্থতাটাকে আমি স্বীকার করি যে আমরা জুলাইয়ের পরে যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন মানুষকে দেখাতে চেয়েছি, সেটাতে আমরা ব্যর্থ হয়েছি। এবং এই নির্বাচনে তো সেটা প্রতিফলন হয় নাই, সংসদেও সেটা, যতই আপনি তরুণ প্রতিনিধি সেখানে থাকুক না কেন, সেটা মিনিংফুল না। সবশেষ যেটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান রাজনীতির ময়দানে? অবশ্যই আমি একজন নিজেকে সফল রাজনীতিবিদ হিসেবে দেখতে চাই, এবং আমি নিজেকে দেখতে চাই না, আমি চাই যে আমি এই পথটা তৈরি করছি। আমি অনেক বড় স্বপ্ন দেখছি, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা অসম্ভব, এটার খুব কাছাকাছি আমি, যে শুধু নারীরা রাজনীতিতে এসে এস্টাবলিশ হবে বা রুল করবে তা না। আমি চাই যে তরুণরা এই যে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে, ডিপ স্টেটের বাইরে গিয়ে, কোনো ধরনের দর কষাকষির বাইরে গিয়ে তারা মানুষের জনসমর্থন নিয়ে সংসদে যাবে এবং বাংলাদেশ পন্থী রাজনীতিটা সেখানে মানে নীতি নির্ধারক হয়ে সেটা মানে ইমপ্লিমেন্ট করতে পারবে। আমরা স্বপ্নের পর্যায়ে থাকতে চাই না। সো আমি নিজেকে ওখানে দেখতে চাই। ও ওয়াও, মানে চমৎকার ভাবনা, চমৎকার চিন্তা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, তারুণ্যের রাজনীতি অনুষ্ঠানে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে ছিলেন তাজনোভা জাবিন। আমরা রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলেছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।